যুবকরা দেশের ভবিষ্যৎ। এই তরুণ প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বারবার বিভিন্ন জায়গায় মানুষকে অবহিত করে চলেছেন যে দেশ এবং দেশের বাইরে আজকের বর্তমান প্রজন্ম আমাদের দেশে কতটা প্রতিষ্ঠিত, কতটা সক্রিয়, কতটা দূরদৃষ্টি সম্পন্ন। তাদের বিন্দুমাত্র ক্ষতি বা তাদের গতিমুখকে কেউ পরিবর্তিত করে দিক এটা তিনি চান না, এবং এই ব্যাপারে তিনি যত্নশীল এবং তরুণ প্রজন্ম এটা বোঝে। সুতরাং যেটা হবার সেটা হচ্ছে, আমার মনে হয় না গোলা জলে কংগ্রেস মাছ ধরতে পারবে, কারণ এর মধ্যেই আপনাদের ভাষায় জেনজিরা বুঝে গিয়েছেন এদের আসল লক্ষ্যটা কি। রাহুল গান্ধী তো বলছেন পদত্যাগ করতে হবে, তারপরে হাউস করতে দেবেন। আজকে আপনার হাউস অচল রয়েছে, 2 হাউস অচল রয়েছে। রাহুল গান্ধী বলছেন কি পদত্যাগ করতে হবে ধর্মেন্দ্র প্রধানকে আগে। যাদের মানুষের উপরে কোনো আস্থা নেই, সংবিধানের উপর কোনো আস্থা নেই, সাংবিধানিক প্রক্রিয়ার উপরে কোনো আস্থা নেই, সংসদীয় ব্যবস্থার প্রতি কোনো আস্থা নেই, তারাই এ ধরনের মন্তব্য করে থাকে। রাহুল গান্ধীকে ভারতবর্ষের মানুষ সিরিয়াসলি নেয় না, এমনকি তার নিজের দলের লোকেরও নেয় না। উনি তো গিয়েছিলেন বিহারে, এমনকি পুকুরে পর্যন্ত ঝাঁপ দিয়ে পড়েছিলেন। ওই আসনটার ফলাফল কি হচ্ছিল দেখুন। কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে। শুধু একটা পরিবারের রাজত্ব ভারতবর্ষে চলবে এটা চলেনি, চলতে পারে না। ভারতীয় গণতন্ত্রের ইতিহাস অনেক হাজার বছরের পুরনো। এখানে এ ধরনের ঔদ্ধত্য, উন্নাসিকতা, পারিবারিক স্বৈরতন্ত্র দীর্ঘদিন জায়গা পাবে না। এই গোটা বিষয়টির পেছনে ডিপ স্টেটের কোনো ভূমিকা দেখছেন? 140 কোটি ভারতীয়কে দমিয়ে রাখার একটা প্রচেষ্টা চলছে। সে তো চলবেই, চলবে, এটাই স্বাভাবিক। এবং সে ব্যাপারে সরকারের এবং দলের সম্পূর্ণ নজরদারি আছে। এদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে কেউ কোনোদিন ভেঙে দিতে পারেনি। এটা পাকিস্তান, বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষ। 1947 সালের আগে এবং পরে যত কটা দেশ ব্রিটিশ কলোনিয়ালিজম বা অন্যান্য কলোনিয়ালিজম থেকে মুক্তি পেয়েছে, সেখানে কার্যত আজকে আর কোনো গণতন্ত্র নেই। একমাত্র ভারতবর্ষ যেখানে বিনা রক্তক্ষয়ে 5 বছর অন্তর দেশের একটা সরকার পরিবর্তন হয়। এটা তো সহজ ব্যবস্থা নয়। দাদা, একদিকে সরকার যখন চেষ্টা চালাচ্ছে, যখন সোনাম ওয়াংচুক তিনি তার অনশন ভঙ্গ করেছেন, তখন সংসদ অচল করে রাখা ইন্ডিয়া জোটের নেতারা, আজকে মহুয়া মৈত্র তিনি বলছেন যে তারা কোনো কথা শুনবেন না, সংসদ অচল করে রাখবেন, এবং ওয়ান অ্যান্ড অনলি তাদের প্রধান দাবি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এই বিষয়টা কিভাবে? আপনি যে নাম করলেন উনি তো বাড়ি থেকে বেরোতে পারছেন না। ওনার দলের লোকেরা ওনার বাড়িতে ডিম বর্ষণ করছে। উনি হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন। সংসদকে উনি অচল করবেন কি করবেন না সেটা তো ওনাদের ব্যাপার। প্রশ্ন হলো যাদের নিয়ে আন্দোলন তারা তো ওদের বিচ্ছিন্ন করে দিয়েছে। যে ব্যক্তি এই আন্দোলনের মুখ তিনি তার অবস্থা স্পষ্ট করেছেন, এবং তাছাড়াও আরো যারা আন্দোলনে ছিলেন তারাও তো বুঝে গিয়েছেন যে তাদের ঘাড়ে বন্দুক রেখে দীর্ঘদিন গুলি চালানো যাবে না, চালানোর চেষ্টা হচ্ছিল, এবং এটাও বুঝেছেন যে এই ধরনের ভাবে নিজেদের রাজনৈতিক অপ্রাসঙ্গিকতা থেকে তাদের ব্যবহার করে প্রাসঙ্গিক করাটা তারা গ্রহণ করবে না। দাদা, কলকাতায় এই নিট ইস্যুতে, প্রশ্ন ফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টি তারা মিছিল করছে, আবার বামেরাও মিছিল করছে। কলকাতার বুকে ককরোচ জনতা পার্টির মিছিল। দুর্ভাগ্যের বিষয় এটাই যে শতাব্দী প্রাচীন দুটো রাজনৈতিক দল, একটা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী বা কমিউনিস্ট পার্টি, এবং এদিকের আরেকটা শতাব্দী প্রাচীন পার্টি, মানে স্বাধীনতা আন্দোলনের প্ল্যাটফর্ম, তারা এখন বাঘ সিংহ ছিল আগে, এখন তারা আরশোলার দলের নেতৃত্ব দেবে দাদা, বা সেখানে ঢুকে পড়ার চেষ্টা করছে। মানুষ এদের নিচ্ছে না, এর কোনো লাভ নেই। দাদা, পঞ্চায়েত প্রধানদের মধুমাস শেষ, বিজেপি সরকার পঞ্চায়েত আইন বদলাচ্ছে। টাকা খরচের ক্ষমতা আর প্রধানের হাতে নয়, এবার সরকারি অফিসারদের সই থাকতে হবে। টাকা খরচের নির্দেশে সরকারি অফিসারের সই থাকা বাধ্যতামূলক। প্রথমেই আমি আপনার চ্যানেলকে অভিনন্দন জানাই।
এ ধরনের একটা সুন্দর শব্দগ্রন্থ তুলে আনার জন্য মধুমাস অপূর্ব। এখন তো এগুলো শোনা যায় না, যা ভালো লাগে। সরকারের যেটা কাজ সেটা করবে, প্রান্তিক মানুষ যাতে অবহেলিত না হয়, তারা যাতে প্রতারিত না হয়, তার জন্য আমাদের রাজ্য সরকার সক্রিয় আছে। তো আমি তো পার্টির লোক, সিদ্ধান্ত যা নেবার সেটা সরকার। কিন্তু আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? কারণ পঞ্চায়েতের বিরুদ্ধে তো ভুরি ভুরি অভিযোগ আগের সরকারের আমলে ছিল। পঞ্চায়েত প্রধানদের হাতে এত ক্ষমতা কুক্ষিগত থাকতো, পঞ্চায়েত প্রধানদের নির্দেশে সবকিছু চলতো। সেই ক্ষমতার বিকেন্দ্রীকরণটাকে আপনারা কিভাবে দেখছেন দলগত? পার্টি অবস্থানগতভাবে ক্ষমতা বিকেন্দ্রীকরণের পক্ষে, রাজনৈতিক ক্ষমতাই হোক, প্রশাসনিক ক্ষমতাই হোক বা অর্থনৈতিক ক্ষমতাই হোক। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার লক্ষ্য একটাই, সেটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। সেই ক্ষমতা যদি কারো কাছে কুক্ষিগত হয়ে যায়, তাহলে সার্বিকভাবে গান্ধীজির স্বপ্ন বা পঞ্চায়েত ব্যবস্থার স্বপ্ন বা রাজীব গান্ধী যেটাকে আইন করেছে, কোনোটাই প্রাসঙ্গিক থাকতে পারে না। তো সে কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং আমরাও এটা চাই। দুর্নীতিকে যেভাবে হোক বন্ধ করতে হবে, তৃণমূল স্তরেও করতে হবে, ওপরেও করতে হবে। কিন্তু শ্রমিকদা হচ্ছে কোথায়? আজকে সকালবেলাও মুখ্যমন্ত্রী একটা টুইট করেছেন, সেখানে বলছেন যে 22,000 টাকার কাছাকাছি ঘুষ নেওয়া হচ্ছে এবং সেটা লরির চালকদের কাছ থেকে। আজ মুখ্যমন্ত্রী বলেছেন দুর্নীতিগ্রস্ত যে একটা পরিস্থিতি ছিল সেখান থেকে বাংলাকে বের করে আনতে হবে। বাংলার মানুষ তো উজাড় করে ভোট দিয়েছে। মুখ্যমন্ত্রী যখন বলছেন 22,000 টাকা ঘুষ নিচ্ছে পুলিশ, তিনি পুলিশ মন্ত্রী যখন পুলিশের বিরুদ্ধে বলছেন, তখন তো তিনি চেষ্টা করেছেন, তিনি তো কোনো কিছু লোকাননি। পরিচ্ছন্নভাবে মানুষের সামনে তিনি এনেছেন, সততার সঙ্গে এবং দৃঢ়তার সঙ্গে, এবং তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, পার্টি এটা বিশ্বাস করেন। ভেহিকলস অফিসারের বিরুদ্ধে অভিযোগ করছেন, যার বিরুদ্ধে অভিযোগ করুন, পুলিশ হতে পারে, ভেহিকলস অফিসার হতে পারে, দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স। সেটা মুখ্যমন্ত্রী বোঝেন এবং তিনি ব্যবস্থা নিচ্ছেন এবং এই ব্যাপারে পার্টি তাকে সঙ্গে আছে। দাদা, অভিষেকের বিরুদ্ধে নয়া এফআইআর হয়েছে। আমতলায় পার্টি অফিস ভাঙা নিয়ে হুমকি দিয়েছিলেন তিনি। বিধাননগর পুলিশে রাজীব সরকার বলে এক ব্যক্তি, তিনি অভিযোগ করেছেন 8টি ধারায় মামলা রুজু হয়েছে। কেন এসব করছে অভিযোগ? আরে মৃত মানুষের চুল ছিঁড়ে কি তার ভিতরে হালকা করে দেওয়া যায়? এদের বিরুদ্ধে তো অভিযোগ বহুদিন ছিল, যারা করেছে এরকম আমরা কি করতে পারি? আমাদের কোনো অভিযোগ নেই। এই যে ইডি সিবিআই এতদিন ধরে চলছে, আমি প্রায় 5 বছর ধরে এই প্রশ্ন দিতে ক্লান্ত, পারছি না। আর তারাও প্রশ্ন করতে করতে পরিশ্রান্ত, আর ওগুলো চলে না। এখন চোর পুলিশ খেলা বন্ধ হোক, একটা কিছু হোক, এটাই মানুষ চায়। করবেন তো আপনারা? এই চোর পুলিশ খেলা বন্ধ করলে ইডি সিবিআই অ্যাক্টিভ করে। ইডি সিবিআই প্যারেন্ট নয়, এটা ইউপিএর সরকার নয়, তৃণমূল সমর্থিত কংগ্রেস সরকার নয়, এটা বিজেপি সরকার, ডাব্লিউপি সরকার, শ্যামাপ্রসাদের সরকার। এই সরকার লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করা। বিনীত যোশীকে কেন্দ্রীয় শিক্ষা সচিব, তাকে কেন্দ্রীয় শিক্ষা সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা কতটা দরকার ছিল বা এটা কেন্দ্রীয় নেতৃত্বই বলতে পারবে, সংশ্লিষ্ট মন্ত্রক বলতে পারবে। আমি তো পশ্চিমবঙ্গের মানুষ, আমি কি করে বলবো? সরকার এই বিষয়ে যে কোনো দৃঢ় এবং কঠোর পদক্ষেপ নিতে যত্নশীল। তরুণ প্রজন্মের সঙ্গে যারা প্রতারিত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকার। সুতরাং যে ধরনেরই ব্যবস্থা সরকার প্রয়োজন হয় সেটা নেবে। অভিষেকের সেবাশ্রয় নিয়ে এত অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ, এবং এবার বিধানসভাতেও সেবাশ্রয় নিয়ে অভিযোগ তুললেন। এবার আপনাদের ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা, তিনি বিধানসভায় তুললেন সেবাশ্রয় দুর্নীতির বিষয়টি। সেবাশ্রয়টা ছিল, এর সঙ্গে একটা সাপ্লিমেন্টারি আছে, সেটা হচ্ছে কুণাল ঘোষ, তিনি বিধানসভায় বলেছেন আপনাদের সেবাশ্রয় নিয়ে যখন এত অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সাংসদ, আপনারা লোকসভায় প্রশ্ন করুন, তিনি জবাব দেবেন বা বিধানসভায় তাকে আমন্ত্রণ জানাবেন। সেবাশ্রয় নিয়ে অহেতুক তাকে টার্গেট করা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হচ্ছে। কুণাল ঘোষের অবস্থানটা কি সেটা তো মানুষ জানে না, এখন বুঝে উঠতে পারছে না। এত চারদিকে খেলা হচ্ছে, কোন উইঙ্গার কোন দিকে বল নিয়ে ছুটছে বোঝা যাচ্ছে। তো সেই জন্য দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে, দুর্নীতি হয়েছে সাংবিধানিকভাবে রাজ্য সরকারের কেন্দ্রে, আর সেটা লোকসভায় টেনে আনা হবে কেন? এমনিতেই তো ওদের সঙ্গে কারো বাইরে দাঁড়িয়ে কথা বললে মিম হয়ে যাচ্ছে,
আমাকে বাইরে দাঁড়িয়ে আমি কথা বললাম কল্যাণ ব্যানার্জির সঙ্গে, পরে আমি গৌতম বুদ্ধ বাজিয়ে ছেড়ে দিলাম। তো এরকম তো পরিস্থিতি, ফলে এখানে যত কম টানা যায় তত ভালো। তৃণমূল তো নেই ভাই, এটা নির্মূল। আপনারা কেন এটা বিশ্বাস করতে চাইছেন না? তো এই অভিষেকের সেবাশ্রয় নিয়ে যে বিধানসভায় যে বিষয়টি উঠলো, সেটা নিয়ে বিধানসভায়ও বিষয়টা জানা এবং হলো। আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নন, তিনি সাংসদ, সেই মর্যাদা অবশ্যই তাকে দেবে। কিন্তু রেকর্ড ভোটে জিতেছেন, কিভাবে জিতেছেন সেটাও মানুষের জানা, এবং এবারে বিধানসভার ফলাফল কি হয়েছে সেটাও মানুষের জানা। এই মুহূর্তে তিনি একবার আত্ম মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলেন, সঙ্গে ক্রিকেট খেলার হেলমেট নিয়ে, এবং পরে জানা গিয়েছিল যার জন্য গিয়েছেন তার পরিবারের লোকেরাই বলছে সে নেশাগ্রস্ত, ড্রাগিস্ট, এবং সেই জন্যই মারা গেছেন। চিকিৎসকরাও তাই বলেছেন, সেটা জানা গেছে। এখন ওনার কে নিয়ে যত বেশি চর্চা করা হবে, কিন্তু মানুষ আরো ক্ষিপ্ত হয়ে যাবে। আপনাদের চ্যানেল সম্পর্কেও মানুষের একটা শ্রদ্ধা ভক্তি কমে যাবে, টিআরপি না বাড়বে, এসব বিষয়ে থাকবেন না আপনারা। এটা আমার অনুরোধ, সাংবাদিকদের অধিকার আমি করতে পারি। বলছেন অভিষেকের সাথে কথা বললে টিআরপি কমবে? হ্যাঁ, এখন তো সেরকমই মনে হচ্ছে, কারণ দলে তো কেউ নেই সঙ্গে, সবই তো বাইরে, এবং যারা সঙ্গে আছেন তারাও তার বিরুদ্ধে আক্রমণ করছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন? বলছেন আমি মমতা ব্যানার্জির সঙ্গে, কিন্তু রক্তের সম্পর্ক নিয়ে রাজনীতি চলে। আমরা কি বলবো? আমরা তো দর্শক মাত্র, আমরা খুব একটা উপভোগও করছি না। উপভোগ করতে পারলেও একটা মানুষের সমর্থন দরকার। রাজনীতি মানুষ কোনোভাবেই চাইছেন এদের নিয়ে কোনো আলোচনা। এই যে ছাত্ররা আন্দোলন করছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গা থেকে একটা আবেদন আসছে যে হিংসাতে জড়াবেন না, এমন কিছু করবেন না যাতে আপনাদের নিজেদের কেরিয়ার নষ্ট হয়, কিন্তু তারপরও ছাত্ররা একবারে অনড় হয়ে রয়েছে আন্দোলন। দেখুন, আমি এই ছাত্র আন্দোলনের সম্পর্কে এই মুহূর্তে অত্যন্ত স্পর্শকাতর বিষয় বেশি কিছু বলছি না। ছাত্ররা জানেন এই আন্দোলনের মধ্যে কারা ঢুকে গেছেন, কিভাবে ঢুকে গেছেন, তাদের কোন কোন প্রদেশ থেকে নিয়ে আসা হয়ে গেছে, তারা প্রতিষ্ঠিত এবং চিহ্নিত। তারা এসে বিভিন্ন জায়গায় হিংসা ছড়ানোর চেষ্টা করছেন। সেই জন্য ছাত্ররাও যখন দেখেছেন, প্রধানমন্ত্রী বিষয়টি নিজে দেখেছেন, তার উপর শ্রদ্ধা আস্থা রেখে ছাত্ররা আন্দোলন থেকে সরে গেছে। এখন যাদের কিছু নেই তারা কল্পনা থেকে বেঁচে থাকতে চাইছে। এখন আমাদেরই রাজ্য, কোথায় ইসলামপুর, রায়গঞ্জের পাশে একটা জায়গা হেমতাবাদ, সেখান থেকে নিয়ে এসছে, বালুরঘাটের জায়গা থেকে লোক নিয়ে এসেছে, মালদার লোক এসছে, এবং তারা কেউ ছাত্র নন, দূর দূর পর্যন্ত তাদের কোনো সম্পর্ক নেই পরীক্ষার ব্যবস্থার সঙ্গে, তাদের নিয়ে এসছে। বিশেষ বিশেষ কিছু কিছু বেছে বেছে লোক নিয়ে আসা হচ্ছে। এটা ছাত্ররা বুঝতে পেরেছে। সেই জন্য ছাত্ররা, কারণ ছাত্ররা শিক্ষিত, মানে মেধাবী ছাত্র সব, তারা জানেন ভবিষ্যৎ তাদের কি আছে, তারা এই সমস্ত ঝামেলায় জড়াবেন।